সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনন্যা ম্যাডাম তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। আমি আজকে আমার তৃতীয় অধ্যায়ের সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব উৎপাদন ব্যয় নিয়ে। আমাদের অধ্যায়ের নাম ছিল উৎপাদন ব্যয় এবং আয়। তো আমি আজকে উৎপাদন ব্যয় এবং আয় নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে, শুনবে। তো আজকে আমি প্রথমে আসি উৎপাদন ব্যয় নিয়ে। উৎপাদন ব্যয় হচ্ছে উৎপাদনকারীকে আসলে উৎপাদন করতে হলে বিভিন্ন ধরনের উপকরণ সংগ্রহ করে সেগুলো নিয়োগ করতে হয়। তো উৎপাদনের জন্য উপকরণ সংগ্রহ এবং উৎপাদন কাজ পরিচালনা করতে যে ব্যয় হয় তাকে কিন্তু উৎপাদন ব্যয় বলে। আমরা জানি উৎপাদনের 4টি উপকরণ রয়েছে: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো ভূমির জন্য দেওয়া হয় খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ এবং সংগঠনের জন্য মুনাফা পরিশোধ করা হয়। এইগুলো পরিশোধ বাবদ যে ব্যয় হয় তার সমষ্টিকে বলা হয় কিন্তু উৎপাদন ব্যয়। সময়ের ভিত্তিতে উৎপাদন ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়: স্বল্পকালীন উৎপাদন ব্যয় আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। তো প্রথমে আসি স্বল্পকালীন উৎপাদন ব্যয় আর দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের আগে স্বল্পকাল এবং দীর্ঘকাল কি একটু জানি। স্বল্পকাল বা দীর্ঘকাল আসলে কোনো একটা নির্দিষ্ট সময় দ্বারা পরিমাপ করা যায় না, বা কোনো টাইম দ্বারা বা কোনো ক্যালেন্ডারের সময় দ্বারা পরিমাপ করা যায় না। তো যে সময়ের মধ্যে নতুন কোনো ফার্ম শিল্পে প্রবেশ কিংবা পুরাতন কোনো ফার্ম শিল্প ত্যাগ করতে পারে না তাকে কিন্তু বলা হচ্ছে স্বল্পকাল। অর্থাৎ স্বল্পকালে সকল উপকরণ পরিবর্তনযোগ্য। স্বল্পকালে সকল উপকরণ পরিবর্তনযোগ্য নয়। উৎপাদনে কিছু উপকরণ স্থির এবং কিছু উপকরণ আছে পরিবর্তনশীল। যেমন আমি যদি বলি যে স্বল্পকালে শ্রম কাঁচামাল পরিবর্তন করা গেলেও মূলধন, যন্ত্রপাতি, দালান কোঠা, স্থায়ী কর্মকর্তা বা কর্মচারী ইত্যাদি কিন্তু পরিবর্তন করা যায় না। মূলধন, যন্ত্রপাতি, দালান কোঠা, স্থায়ী কর্মকর্তা ও কর্মচারী ইত্যাদি কিন্তু পরিবর্তন একটা সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য এগুলোকে স্থির উপকরণ বলে। আর যে উপকরণগুলো অতি সহজে পরিবর্তন করা যায় তাকে বলা হচ্ছে, যেমন শ্রম বা কাঁচামাল, তাকে বলা হচ্ছে কিন্তু পরিবর্তনশীল উপকরণ বা ভেরিয়েবল ফ্যাক্টরস। স্বল্পকাল বলতে সেই সময় বা মেয়াদকে বোঝায় আসলে যে সময়ের মধ্যে শুধুমাত্র পরিবর্তনীয় উপকরণের হ্রাস বৃদ্ধির মাধ্যমে উৎপাদনের হ্রাস বৃদ্ধি করা যায়। ঠিক বিপরীতভাবে দীর্ঘকালে সকল উপকরণ পরিবর্তনশীল, অর্থাৎ দীর্ঘকাল হচ্ছে যে সময়ের মধ্যে স্থির এবং পরিবর্তনীয় উপকরণের পরিবর্তন দ্বারা উৎপাদনের পরিবর্তন আনা যায় তাকে বলা হচ্ছে দীর্ঘকাল। তো আমরা প্রথমে আসি স্বল্পকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকালীন উৎপাদন ব্যয় আবার স্বল্পকালীন উৎপাদনের জন্য দুই ধরনের ব্যয় সম্পাদিত হয়। একটা হচ্ছে স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। স্বল্পকাল একটা হচ্ছে দুই ধরনের আসে, একটা হচ্ছে স্থির ব্যয়, 2 নাম্বার হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। দুই নাম্বার হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। মোট স্থির ব্যয়। আর তাহলে আমি এখানে একটু বলি যে স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি হচ্ছে কিন্তু স্বল্পকালীন উৎপাদন ব্যয়। তো স্থির ব্যয় হচ্ছে ফিক্সড কস্ট এবং পরিবর্তনীয় ব্যয় হচ্ছে ভেরিয়েবল কস্ট। স্বল্পকালে মোট স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি হচ্ছে মোট ব্যয়। মোট স্থির ব্যয়টা একটু দেখি। স্বল্পকালে কিছু উপাদান উৎপাদনে ব্যবহৃত হয় যাদের ব্যয়টা স্থির থাকে, যেমন ভূমি, ঘরবাড়ি, যন্ত্রপাতি, স্থায়ী কর্মচারী, কর্মকর্তা ইত্যাদি। তো এই সকল স্থির উপকরণ একবার নিয়োগ করলে স্বল্পকালে খুব তাড়াতাড়ি এগুলো পরিবর্তন করা কিন্তু যায় না। তো উৎপাদন বৃদ্ধি বা হ্রাস করার ক্ষেত্রে এদের ভূমিকা থাকেই না। তাই এই স্থির উপকরণ নিয়োগ বাবদ ব্যয় স্বল্পকালে স্থির থাকে। এমনকি উৎপাদন বন্ধ করলেও এ ব্যয়ের কোনো প্রকার পরিবর্তন হয় না। স্বল্পকালে স্থির উপাদান নিয়োগের জন্য যে পরিমাণ ব্যয় হয় তাকে মোট স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট বলে। দীর্ঘকালে প্রত্যেকটি উপকরণই পরিবর্তনযোগ্য, তাই টোটাল ফিক্সড কস্টের কোনো অস্তিত্ব থাকে না। তো টোটাল ফিক্সড কস্ট এটাকে যদি আমি চিত্রে টোটাল ফিক্সড কস্ট বা সংক্ষেপে টিএফসি বলি, টিএফসি এটাকে যদি আমি চিত্র উপস্থাপন করি তোমরা খেয়াল করবে চিত্রটা
চিত্রটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তো এর পরবর্তীতে আমি যেতে পারি যে আর একটু বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যাই। গড় স্থির ব্যয় যেটাকে বলা হচ্ছে এএফসি, গড় স্থির ব্যয় হচ্ছে এএফসি। এএফসি হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট। এএফসি মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায় বা এএফসি পাওয়া যায়। অর্থাৎ এএফসি সমান হচ্ছে টিএফসি, আমি গতদিন সূত্রের মধ্যে দেখিয়েছিলাম সবগুলো সূত্র, টিএফসি ডিভাইড বাই কিউ। অর্থাৎ টোটাল ফিক্সড কস্টকে উৎপাদনের পরিমাণ কিউ দ্বারা ভাগ দিলে এএফসি পাওয়া যায়। এএফসি রাখার আকৃতিটা আসে এইরকম। এরপরে যায় মোট পরিবর্তনীয় ব্যয় বা টোটাল ভেরিয়েবল কস্ট। মোট পরিবর্তনীয় ব্যয় বা টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে টিভিসি, সংক্ষেপে বলি। পরিবর্তনীয় উপকরণ নিয়োগ বাবদ উৎপাদককে সর্বমোট যে পরিমাণ ব্যয় বহন করতে হয় তাকে মোট পরিবর্তনীয় ব্যয় বলে। এই ব্যয়গুলো এক থাকে না, পরিবর্তন হয়। স্বল্পকালে স্থির ব্যয়ের পাশাপাশি পরিবর্তনীয় ব্যয় থাকে। উৎপাদন না করলে বা উৎপাদন বন্ধ করে দিলে পরিবর্তনীয় ব্যয় হয় না। অর্থাৎ উৎপাদন শূন্য অবস্থায় পরিবর্তনীয় ব্যয় শূন্য হয়। মোট পরিবর্তনীয় ব্যয় রেখা তাই মূল বিন্দু থেকে উপরের দিকে উঠে। তো টিভিসি রেখাটা হচ্ছে এরকম। তোমরা বইতে দেখতে পাবে এগুলা। তারপর হচ্ছে গড় পরিবর্তনীয় ব্যয় যেটাকে বলা হচ্ছে এবিসি। এবিসি গড় পরিবর্তনীয় ব্যয় এভারেজ ভেরিয়েবল কস্ট। এভারেজ ভেরিয়েবল কস্ট সংক্ষেপে বলা হচ্ছে এবিসি। এক একক দ্রব্য উৎপাদন করতে পরিবর্তনীয় উপাদান নিয়োগ বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় হয় তাকে গড় পরিবর্তনীয় ব্যয় বা এবিসি বলে। তো আমরা এবিসি পাচ্ছি টিবিসি ডিভাইড বাই কিউ। টিবিসি ডিভাইড বাই কিউ অর্থাৎ মোট পরিবর্তনীয় ব্যয়কে বা টিবিসিকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দিলে বা কিউ দ্বারা ভাগ দিলে আমি এবিসি পাচ্ছি। তো এবিসি রেখার আকৃতিটা আসে এরকম। এবিসি। তারপর পাচ্ছি মোট ব্যয়। মোট ব্যয় হচ্ছে টোটাল কস্ট বা টিসি, সংক্ষেপে বলা হচ্ছে টিসি। স্বল্পকালে মোট স্থির ব্যয় টিএফসি এবং মোট পরিবর্তনীয় ব্যয় টিবিসি যুক্ত করলে মোট ব্যয় পাওয়া যায়। অর্থাৎ আমি এভাবে বলতে পারি টিসি সমান টিএফসি প্লাস টিবিসি। তারপর আসতে পারি আমি গড় ব্যয়ের দিকে। গড় ব্যয় হচ্ছে এসি, এভারেজ কস্ট। কোনো দ্রব্যের একক প্রতি উৎপাদন ব্যয়কে গড় ব্যয় বলে। টিসিকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দিলে এসি পাওয়া যায়। অর্থাৎ এসি সমান হচ্ছে, আমি এইভাবে লিখতে পারি, এসি সমান হচ্ছে টিসি বাই কিউ। টিসি বাই কিউ। প্রান্তিক ব্যয় যেটা হচ্ছে এমসি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এক একক উৎপাদন বৃদ্ধির জন্য মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলে। অর্থাৎ কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। প্রান্তিক ব্যয়কে মার্জিনাল কস্ট সংক্ষেপে এমসি বলা হচ্ছে। তো এমসি সমান ডেল টিসি ডিভাইড বাই কিউ। আমি এমসি সূত্র বলতে পারি, এমসি সমান ডেল টিসি ডিভাইড বাই ডেল কিউ। এই সূত্র দ্বারা ভাগ দিলে আমি ডেল টিসিকে অর্থাৎ টোটাল কস্টের পরিবর্তনকে উৎপাদনের পরিমাণের পরিবর্তন দ্বারা ভাগ দিলে আমি প্রান্তিক ব্যয় বা এমসি পাচ্ছি। এমসি রেখার আকৃতি হচ্ছে এইরকম। তো এই হচ্ছে আমার অনেকগুলা পড়া নিয়ে টপিকস নিয়ে আমি বিশ্লেষণ করলাম বিস্তারিতভাবে। তো আমাদের একটা প্রশ্ন প্রায় সময় থাকে, এসি এবং এমসির মধ্যে একটা সম্পর্ক দেখাও। আমি এখানে সূচি ছাড়া, তথ্য ছাড়া একটা ফ্রি হ্যান্ড একটা চিত্র এঁকে আমি তোমাদের মধ্যে সম্পর্কটা বোঝানোর চেষ্টা করছি। এখানে খেয়াল করো, প্রথমে এসি এবং এমসির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে আমি প্রথমে বলবো এসি কাকে বলে, এমসি কাকে বলে। বলার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদনের প্রথম দিকে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দুটোটাই কমতে থাকে।
এক্ষেত্রে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয়ের হ্রাসের হারটা বেশি হয়, তাই এমসি রেখা, যার কারণে এমসি রেখাটা এসি রেখার নিচে অবস্থান করে। এমসি রেখা এসি রেখার নিচে অবস্থান করে এবং এসি তখন এসি ইজ গ্রেটার দেন এমসি হয়ে যায়। এই অবস্থাতে এসি ইজ গ্রেটার দেন এমসি হয়ে যায়, অর্থাৎ এই যে প্রথম দিকের এই অবস্থাতে গড় ব্যয় এসি যখন সর্বনিম্ন পর্যায়ে প্রান্তিক ব্যয় এমসি ও গড় ব্যয় বা আমি এভাবে বলি এসি সর্বনিম্ন পর্যায়ে প্রান্তিক ব্যয় বা এমসি ও গড় ব্যয় সমান হয়, অর্থাৎ এসি সমান হয়, গড় ব্যয় দুটোটা সমান হয়, অর্থাৎ গড় ব্যয়ের সর্বনিম্ন স্তরে এসি ইকুয়াল টু এমসি হয়ে যায়। এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা এসি রেখাকে ছেদ করে উপরের দিকে উঠে যায়। একটা অবস্থায় চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ, এই অবস্থায় এমসি রেখা এসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে যায়। তাই এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি এসি ইকুয়াল টু এমসি হয়। আবার উৎপাদনের এক পর্যায়ে পরবর্তী পর্যায়ে দেখা যায় এমসি রেখা এসি রেখার উপর অবস্থান করে, অর্থাৎ তখন এমসি ইজ গ্রেটার দেন এসি হয়ে যায়। এবং উৎপাদনের এই পর্যায়ে এসি এবং এমসি উভয়ে ঊর্ধ্বগামী হয়। তো এই হচ্ছে এসি এবং এমসির সম্পর্ক। তোমাদেরকে অনেক সময় একটা সূচি থাকবে, সূচি থেকে এসি এবং এমসি নির্ণয় করে তার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হতে পারে, আশা করি পারবে। তো সূত্রগুলো খেয়াল করলে আমি কিভাবে সূত্র দিয়েছিলাম, সূত্রগুলো বের করতে পারলে, সূত্রগুলো মনে থাকলে তুমি এসি এবং এমসি নির্ণয় করতে পারবে। আজকে আমার সর্বশেষ আলোচনা হচ্ছে ওদের আয় নিয়ে আলোচনা করব। আমরা জানি উৎপাদক বা বিক্রেতা তার পণ্যদ্রব্য বিক্রি করে যে অর্থ উপার্জন করে তাকে আয় বলে। তো মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় নিয়ে আমি একটু আলোচনা করব। মোট আয় বা টোটাল রেভিনিউ, আয়কে আমরা বলি, ইংলিশে বলি, এখানে বলা হচ্ছে রেভিনিউ। টোটাল রেভিনিউ, মোট আয়, টিআর, সংক্ষেপে বলবো টিআর। আমরা এখানে একটু সূত্র বের করব, টিআর সমান পি ইন্টু কিউ। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোন উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্য বিক্রি করে মোট যে পরিমাণ অর্থ উপার্জন করে তাকে মোট আয় বা টোটাল রেভিনিউ বলে। মোট আয় নির্ভর করে দ্রব্যের দাম এবং বিক্রয়ের পরিমাণের উপর। সে কারণে কিউ হচ্ছে বিক্রয়ের পরিমাণ, পি হচ্ছে দ্রব্যের দাম। তাহলে আমি এভাবে পাচ্ছি টিআর সমান পি ইন্টু কিউ। এই সূত্র দ্বারা আমি টিআর নির্ণয় করতে পারবো। এরপর হচ্ছে গড় আয়। গড় আয়কে বলা হচ্ছে এভারেজ রেভিনিউ বা এআর। গড় আয় হচ্ছে একক প্রতি আয়কে গড় আয় বলে। কোন একটি ফার্মের মোট আয়কে টিআর বলা হচ্ছে। মোট আয়কে বিক্রয়ের পরিমাণ কিউ দ্বারা ভাগ করলে এআর পাওয়া যায়, অর্থাৎ এআর সমান টিআর বাই কিউ। তাহলে আমি এআর এর সূত্র পাচ্ছি এআর সমান টিআর বাই কিউ। প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ, সংক্ষেপে বলা হচ্ছে এমআর। কোনো উৎপাদন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত দ্রব্যের অতিরিক্ত একক দ্রব্য বিক্রয় বৃদ্ধি করলে মোট আয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক আয় বলে। অর্থাৎ কোনো ফার্ম তার দ্রব্যের অতিরিক্ত একক বিক্রয় হতে যে পরিমাণ অতিরিক্ত আয় পায় তাকে প্রান্তিক আয় বা এমআর বা মার্জিনাল রেভিনিউ বলে। মোট আয়ের পরিবর্তনকে বিক্রয়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে প্রান্তিক আয় পাওয়া যায়, অর্থাৎ আমি এভাবে দেখাতে পারি এমআর সমান ডেল টিআর ডিভাইড বাই ডেল কিউ। টোটাল মোট আয়ের পরিবর্তনকে উৎপাদনের বা বিক্রয়ের পরিবর্তন দ্বারা ভাগ দিলে আমি এখানে এমআর পাচ্ছি। তো এই হচ্ছে আমার কিছু সূত্র, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, আজকে আবারও একটু দেখাচ্ছি, একটু খেয়াল করো। এই সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে আমি এখানে দেখিয়েছি টিসি সমান এসি ইন্টু কিউ। এসি সমান হচ্ছে টিসি বাই কিউ, অর্থাৎ টিসিকে কিউ দ্বারা ভাগ দিলে এসি পাচ্ছি। এমসি সমান হচ্ছে ডেল টিসি ডিভাইড বাই কিউ, অর্থাৎ টিসির পরিবর্তনকে কিউর পরিবর্তন দ্বারা ভাগ দিলে এমসি পাচ্ছি। এসটিসি হচ্ছে শর্ট রান টোটাল কস্ট। তো আমি এটা পাচ্ছি টিএফসি প্লাস টিবিসি, অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্টের সমন্বয়ে পাচ্ছি এসটিসি। তো এখান থেকে আমি এসটিসিকে আবার টিসিও বলতে পারি। টিসি সমান পাচ্ছি টিএফসি প্লাস টিবিসি। টিসিকে যদি কিউ দ্বারা ভাগ দিই আমি তাহলে এসি পাচ্ছি। টিএফসিকে যদি কিউ দ্বারা ভাগ দিই এফসি পাচ্ছি। টিবিসিকে কিউ দ্বারা ভাগ দিলে এবিসি পাচ্ছি। তাহলে আমি একটা সূত্র জানা থাকলে এখান থেকে অনেকগুলো সূত্র বের করতে পারি।
তারপরে একটু খেয়াল করো, আমি এসএসসির একটা সূত্র দিয়েছি, স্বল্পকালীন গড় খরচ অর্থাৎ শর্ট রান এভারেজ কস্ট সমান পাচ্ছি এসটিসি ডিভাইড বাই কিউ। এটা এসটিসি সমান আমরা আগে সূত্রটার মধ্যে পেয়েছিলাম এসটিসি সমান টিএফসি প্লাস টিবিসি, কিউ দ্বারা ভাগ দিলাম, তাহলে এসএসসি সমান টিএফসি প্লাস টিবিসি বাই কিউ বলা যায়। এলএসি লং রান এভারেজ কস্ট, এলএসি সমান পাচ্ছি এলটিসি ডিভাইড বাই কিউ। এলটিসি হচ্ছে লং রান টোটাল কস্টকে যদি কিউ দ্বারা ভাগ দিই তাহলে এলএসি পাচ্ছি। পরের সূত্র হচ্ছে এভিসি এভারেজ ভেরিয়েবল কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে টিবিসি ডিভাইড বাই কিউ, অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্টকে কিউ দ্বারা ভাগ দিলে এভারেজ কস্ট ভেরিয়েবল কস্ট পাচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে আরেকটা সূত্র নিয়েছি, টি এর সমান হচ্ছে পি ইন্টু কিউ, এই যেটা একটু আগে বলেছি, টি এর সমান হচ্ছে পি ইন্টু কিউ, এ আর সমান হচ্ছে টি আর বাই কিউ, টি আরকে কিউ দ্বারা ভাগ দিলে আর পাচ্ছি এম আর হচ্ছে ডেল টি আর ডিভাইড বাই ডেল কিউ। আমার এই সূত্রগুলো যদি তোমরা একটু খেয়াল করো, আশা করি তোমাদের সূচি থেকে একটা চিত্র অঙ্কন করতে অসুবিধা হবে না। তো আমাদের প্রায় সময় থাকে এখানে, তোমরা বোর্ড কোশ্চেনগুলো যদি একটু ফলো করো তাহলে দেখবে এখানে এসি এমসি সম্পর্কটা বেশি আসে, এসি এবং এমসি অঙ্কন করো। তো আমরা অঙ্কন করতে প্রায় সময় ভুলে যাই, যদি আমাদের সূত্রটা সঠিক থাকে এবং সূত্র থেকে যদি আমি সঠিকভাবে মানটা বের করতে পারি তাহলে অবশ্যই আমার চিত্র উপস্থাপন করতে অসুবিধা হবে না। তোমাদের বেশিরভাগ ভুল যেটা হয় চিত্রে ভুল হয়ে যায়। তো চিত্র ভুল যদি হয় তুমি 2 পাতা 3 পাতা বর্ণনা লিখলেও তোমার নাম্বার দিবে না। যদি তোমার চিত্র সঠিক হয় তাহলে আশা করি বর্ণনা সঠিক হবে। তো সবসময় চেষ্টা করবে সঠিক সূত্রের মাধ্যমে সঠিক সূচি বের করে সুন্দর করে একটা চিত্র উপস্থাপন করার জন্য, এবং অবশ্যই স্কেল পেন্সিল ব্যবহার করে চিত্র উপস্থাপন করবে। তো আরেকটা কথা বলে দিই, তোমরা যখন আমি এখানে ফ্রি হ্যান্ডে এঁকেছি, এসি এমসি যখন অঙ্কন করবে অর্থাৎ তোমরা যখন যে পয়েন্টগুলো পাবে এই পয়েন্টগুলো অবশ্যই হাত দিয়ে যোগ করবে, কেননা এগুলো বাঁকা। তো এগুলো স্কেল দিয়ে যোগ করতে গেলে প্রতিটা জায়গায় ভেঙে যাবে, তাই প্রতিটা এরকম এই রেখাগুলা সবসময় হাত দিয়ে ফ্রি হ্যান্ডে করবে। যদি বাসায় কয়েকবার করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের চিত্রগুলো খুব সুন্দর হয়ে ওঠে। তো এই হচ্ছে আমার আজকের ক্লাস এবং তৃতীয় অধ্যায় এখানেই শেষ বলা যায়। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে। আশা করি আমার ক্লাসটা বুঝতে পেরেছো। সূত্রগুলো একটু ভালো করে খেয়াল করো। বাসায় একটু বারবার করে খেয়াল করবে সূত্রগুলো কিভাবে আসছে। সূত্রগুলো যদি মনে রাখতে পারো, আবারও বলছি, তোমার সূচিটা সঠিক আসবে। সঠিক সূচি থেকে তখন সঠিক একটা সুন্দর একটা চিত্র আসবে, নাহলে তোমার চিত্র এলোমেলো হবে। আর একটা চিত্র যদি বা একটা সূত্র বা একটা অঙ্ক যদি তোমার ভুল হয়ে যায় তখন পরের প্রশ্নটা অটোমেটিকভাবে তোমার, প্রথম প্রশ্ন যখন তুমি নার্ভাস হয়ে যাবে পরের প্রশ্নটা অটোমেটিক তোমার ভুল হয়ে যাবে, ভালো হবে না আনসারটা। তো চেষ্টা করবে সবসময় সঠিকভাবে ভালোভাবে আনসার করার জন্য। তো তৃতীয় অধ্যায় এখানে শেষ বলা যায়। আগামীতে হয়তো বা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাবে। ভালো করে পরীক্ষা দিবে, যেহেতু পরীক্ষা অনলাইন পরীক্ষার সামনে। রুটিন পেয়েছে এর মধ্যে নিশ্চয়ই, এবং ভালো করে পড়াশোনা করছো। বাকি যে কয়েকটা দিন আছে কয়েকটা দিন একটু ভালো করে পড়ো, আশা করি ভালো করবে, ভালো একটা রেজাল্ট করবে। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।